আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। মামলা প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবি মেনে নিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বঙ্গভবনের রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান শেষে এই ঘোষণা দেয় তারা। এর আগে পুলিশি বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তান মোড়ে গিয়ে শেষ হয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল এক মাস ধরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সহ বাংলা ব্লকেটের মতো কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। নানা কর্মসূচিতে দাবি আদায় না হওয়ায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা করে শিক্ষার্থীরা। বঙ্গভবনে গিয়ে একদম রাষ্ট্রপতির কাছে গিয়ে আমরা মিনতিটি জানাচ্ছি এবং দাবিটি জানাচ্ছি। ৫% রেখে বাকি সব সাধারণ কোটা করতে হবে, এটা আমাদের দাবি। আমাদের জব সিকিউরিটি নিশ্চিত করতে চাচ্ছি এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান যেটা বৈষম্য সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করতেছি। শাহবাগ থেকে পদযাত্রাটি বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করলে 0 পয়েন্টে আটকে দেয় পুলিশ। 0 পয়েন্টে পুলিশি ব্যারিকেড ভেঙে গুলিস্তান মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের 12 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। পরে দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম ঘোষণা করে তারা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের আলটিমেটামও দেয়া হয়। আমাদের নামে যে মামলা করা হচ্ছে, অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সে মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে এক দফা দাবিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদযাত্রা কর্মসূচি পালন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। কোটা নিয়ে আদালতের সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর নিয়ে বিকেলে গণভবনের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিসিএসে প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চীন ও ভারত সফর নিয়ে যারা নেতিবাচক কথা বলে তারা সরকারকে হেয় করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আতিকা রহমান। সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় বলেন, চীন সফরে অনেক প্রাপ্তি আছে, যারা দেশের উন্নয়ন চোখে দেখে না তারা এটা নিয়ে সমালোচনা করছে। চুক্তি করা হয়েছে, এমইউ স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা। এই কথাগুলি বলে বেড়াচ্ছেন, তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো, এর নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। কোটা বিরোধী আন্দোলনকারীদের সমালোচনা করে সরকার প্রধান বলেন, আদালতে এর সমাধান হবে। যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না। একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। আর রাজপথে আন্দোলন করেছে, আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। সম্প্রতি আলোচনায় আসা পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদের ছাড় দেওয়া হবে না। বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো, আর সেই তালিকাই হতো। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমার কে বদমাশে আমি কেয়ার করি না। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো।
যতদূর পারি। তিস্তা নিয়ে মহাপরিকল্পনা আছে সরকারের, একথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন তিস্তা প্রকল্পে ভারতকে অগ্রাধিকার দিতে চায় বাংলাদেশ। বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক। আতিকা রহমান, RTV, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিকেলে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায় বলা হয়, যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করায় সরকারের স্বাধীনতা রয়েছে। আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হয়। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা বিরোধী আন্দোলনে পুলিশকে বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবুদ্দিন খোকন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাইছে, অথচ যৌক্তিক দাবিতে আন্দোলন তাদের মৌলিক অধিকার, মানবাধিকার। এ সময় কোটা বিষয়ে আদালতের বক্তব্য অস্পষ্ট দাবি করে তিনি বলেন, হাইকোর্ট তার রায়ে কোটা সংশোধনের ক্ষমতা দিয়েছে সরকারকে, আবার আপিল বিভাগ বলছে আদালতে মীমাংসা হবে। আর কোটা নিয়ে তো এর মধ্যে আপনারা জানেন অনেক কেলেঙ্কারি বেরিয়েছে। কারো মেয়েকে বিয়ে দিবে সেই জন্য চাকরি দিচ্ছে কোটায়। আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। হাইকোর্ট তো বললো যে একদিকে কোটা বাতিল করলো, কোটার যে সার্কুলার বাতিল করলো, আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে, কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো ইচ্ছে সরকারের নেই, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। তাই আন্দোলন নিয়ে নানা ষড়যন্ত্র ও অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠকের পরদিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। তারা আশা করেন সরকার দাবি পূরণে আন্তরিকতা দেখাবে। দাবি আদায়ে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয় 14 দিনের মতো তারা কর্মবিরতি পালন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রধান ফটকে প্রতিদিনের মতো দুপুরে 1 ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। কর্মচারীরা পেনশন স্কিমের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। শিক্ষকদের কি সুযোগ সুবিধা থাকবে, কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সে আলোকে আমরা সিদ্ধান্ত নেব। যদি মনে করি যে আমাদের এখন যে আগের যে স্কিমটা আছে যেটাতে আমরা আছি, সূচনা বক্তব্য দিয়েই আমি অন্যকে সভা পরিচালনার দায়িত্ব দিয়ে এসেছি, সেখান থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকেই আমরা আপনাদেরকে বলতে পারবো। এর আগে আমরা কিছুই বলতে পারবো না। আগামীর অর্থনীতির কথা মাথায় রেখে বাংলাদেশ এখন রাজনৈতিক কূটনীতির চেয়ে বাণিজ্যিক কূটনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। রোববার সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 থেকে 8 সাল পর্যন্ত বাংলাদেশ ছিল হাওয়া ভবনের চাঁদাবাজি লুটপাটের দেশ। রপ্তানি পণ্য বহুমুখীকরণের সাথে নতুন নতুন রপ্তানি অঞ্চল খুঁজতে ব্যবসায়ীদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশ 3000 বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর তিনি বলেন, এই 3000 কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ইইউ রাষ্ট্রদূত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিমস্টেক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় রিট্রিট সম্মেলনের বিষয়ে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, চিকিৎসা, জ্বালানি নিরাপত্তা খাতে সহায়তা এবং নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সবুজ শক্তি ব্যবহার বৃদ্ধি নিয়ে রিট্রিটে কথা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে 3000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। কোটা পদ্ধতি বাতিল করার পর
কোটাবিহীনভাবেই সরকারি চাকরিতে অন্তর্ভুক্তি হচ্ছিল। আদালতের কারণেই বিষয়টি সামনে এসছে। সমাধানটা আদালতের মাধ্যমেই হতে হবে, কারণ আদালতে বিচারাধীন একটি বিষয়ের উপর সরকার কোনো সিদ্ধান্ত দিতে পারে না। শুক্রবার ৬ ঘন্টার ভারী বৃষ্টিতে অন্তত ১২ ঘন্টা ডুবেছিল রাজধানীর প্রধান সড়ক সহ আবাসিক অনেক এলাকা। অথচ জলাবদ্ধতা নিরসনে ২ সিটি কর্পোরেশন গেল ৪ বছরে ৭৩০ কোটি টাকার সুয়ারেজ লাইন সহ বিভিন্ন প্রকল্প হাতে নেয়। কিন্তু দখলে আর দূষণে থাকা খালের কারণে কাজের কাজ কিছুই হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থায় মাস্টার প্ল্যানে কাজ না করা সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এমন অবস্থা বলছেন নগর পরিকল্পনাবিদ আক্তার মাহমুদ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বছরের পর বছর যায়, নগরের দায়িত্বে আসে নতুন অভিভাবক। জলাবদ্ধতা নিরসনে দেয়া হয় নানা প্রতিশ্রুতি, কিন্তু ভাগ্যের যেন কোনোই পরিবর্তন আসে না রাজধানীতে বাস করা মানুষের। শুক্রবারের সকালটা বৃষ্টির মধুরতায় শুরু হলেও কিছুক্ষণের মধ্যে বিষাদে পরিণত হয়। রাজধানীর অলিগলি ছেড়ে পানি আসে প্রধান সড়কে। কোথাও বুক পরিমাণ, আবার কোথাও হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকে তিলোত্তমা ঢাকা। ক্ষতির পরিমাণ আঁচ করা যায় শনিবার নিউ মার্কেটে গেলে। বৃষ্টির পানি জমে নষ্ট হয় অনেক দোকানের পণ্য। সবকিছু থেকে পরিত্রাণ চান ব্যবসায়ীরা। এটা তো সমাধান একটা আমরা চাই, গেলে যে আমরা একটা ব্যবসায়ী এটা তো চায় না কেউ একটা ব্যবসায়ীদের লস হোক। যে অবস্থা, ব্যবসার কোনো অবস্থা নাই। ময়লার কারণে সোয়ারেজ লাইনগুলো বন্ধ হয়ে যায়, এগুলো তদারকি না করার কারণে এই অবস্থা। কিছু দোকানদারেরও দোষ আছে, আবার কিছু কাস্টমারও আছে যাদের ভুলের কারণে যারা ময়লা আবর্জনা এক জায়গায় ফালায়। এ তো গেল নগরের পানি জমে থাকার অবস্থা। সব দোষ কি কর্তৃপক্ষের? নগরে বাস করে মানুষের কি কোনোই দায় নেই? কিন্তু রাস্তায় পড়ে থাকা পলিথিন আর বোতলের ছবি বলে ভিন্ন কথা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ড্যাব বাস্তবায়ন করতে পারলে ভোগান্তি কমবে। পাশাপাশি ড্রেনেজ নিয়ে কোনো মাস্টার প্ল্যান না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি। গত ৪ বছরে যা দেখলাম, এটা শুধুমাত্র রক্ষণাবেক্ষণ এবং কিছু সামান্য অ্যাডহক বেসিসের কাজ হয়েছে, কিন্তু ড্রেনেজ মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়নের কাজ হয়নি। ডিটেল এরিয়া প্ল্যান যখন সর্বোচ্চ আইন দ্বারা অ্যাপ্রুভড হয়, তখন এটাকে মানতে কিন্তু বাধ্য। সমাধান তো একটা জায়গায়, সেটা হচ্ছে সকলকে এই প্ল্যান মানতেও হবে এবং মানাতেও হবে। দুই দিক থেকে এই সহযোগিতা লাগবে। শুধু তাই নয়, ড্রেনেজের উন্নয়নের সঙ্গে জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নগরে বসবাস করি, আমরা সুনাগরিক হয়ে উঠতে পারিনি। আমাদের রাস্তাঘাটে, ড্রেনে সমস্ত ময়লা, প্লাস্টিক যা কিছু আছে, এগুলো আমরা মনে করি যে ওটাই হচ্ছে জায়গা যেখানে ফেলার মতো জায়গা। আইনের প্রয়োগের চেয়ে এখানে দরকার হচ্ছে সচেতনতা। শুক্রবারের দিন গড়িয়ে রাত নামে, এরপর ধীরে ধীরে কমতে থাকে জমে থাকা পানি। এর মধ্যে রাস্তায় যানবাহন বিকল হয়ে ভোগান্তি চরমে ওঠে নগরবাসীর। প্রশ্ন ওঠে, এত টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পে কতটুকু উপকার হলো? সাকিবুর রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে হামলাকারী ও এক সমর্থক নিহত হয়েছে। ট্রাম্পের শারীরিক অবস্থা বর্তমানে ভালো রয়েছে। এই ঘটনাকে হত্যা চেষ্টা বলে অভিহিত করেছে FBI। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশ, হঠাৎই অজ্ঞাত বন্দুকধারীর গুলি। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান বিদ্ধ করে বের হয়ে যায় একটি বুলেট। অল্পের জন্য প্রাণের রক্ষা পান ট্রাম্প। তবে বিচলিত না হয়ে মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ান ট্রাম্প। ফাইট বলে কর্মীদের উজ্জীবিত করেন। মাত্র 200 ফুট দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়ে হামলাকারী। এর পরপরই দ্রুত মঞ্চ থেকে নামে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। পরে নেওয়া হয় হাসপাতালে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের এই প্রার্থী বর্তমানে সুস্থ রয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। এদিকে হামলার পর দেয়া প্রথম বক্তব্যে আমেরিকার গোয়েন্দা সংস্থা, সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ট্রাম্প।
আগামী নভেম্বরে হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এমন হামলার ঘটনায় বিশ্ব নেতারাও নিন্দা জানান। রাকিব হাসান, RTV। জনগণকে সাহায্য করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম দীপু। বিকেলে সেনবাগ উপজেলা পরিষদের হলরমে দুগ্ধ সমবায় সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া, জেলা সমবায় অফিসার ইমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহানুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি অনেকগুলি প্রকল্প নিয়েছে, তো এই প্রকল্পগুলির মধ্যে জনগণকে সাহায্য করা। আপনারা যারা খামারি, ওনারা কয়েকজন জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে, গোল্ড মেডেলিস্ট হয়েছে, এবং আমি আছি, আমার ভাইস চেয়ারম্যান আছে এবং আমার ইউনো মহোদয় আছে, এবং এই রিলেটিভ আমার ইউনোর সাথে যারা কাজ করে সবাই আপনাদেরকে সাহায্য করব, এবং আপনারা গরু লালন পালন করেন এবং দুধের প্রোডাকশন বাড়ান, আমি আপনাদের সাথে থাকব। মাইক্রোফাইবার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান লিবার্টি নিটওয়্যার লিমিটেড জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক পেয়েছে। তৈরি পোশাক, নিটবস্ত্র রপ্তানি করে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2021-22 অর্থ বছরে প্রতিষ্ঠানটি এই পদক লাভ করেন। রোববার দুপুরে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন লিবার্টি নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শামসুজ্জামান সিআইপি। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব ও এফবিসিসিআইর সভাপতি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লিবার্টি নিটওয়্যার লিমিটেড প্রতিষ্ঠাকালীন সময় থেকে বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। টেক্সটাইল ফেব্রিক্স খাতে রপ্তানিতে সর্বাধিক মুদ্রা অর্জন করায় 2021-22 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে নাইস ডেনিম লিমিটেড। দুপুরে রাজধানী ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক নুরি ইয়াসমনি ফাতিমার হাতে জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণপদক তুলে দেন। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী, বাণিজ্য সচিব, এফবিসিআইয়ের সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্ব কর্মকর্তারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাদ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নাইস ডেনিম লিমিটেড বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2021-22 অর্থ বছরে জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে প্রেমিটেক গ্রুপের সিস্টার কনসার্ন ফরদিন অ্যাক্সেসরিজ লিমিটেড, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড ও স্টার প্যাকেজিং অ্যাক্সেসরিজ লিমিটেড। স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ট্রফি অর্জন করেছে। রোববার রাজধানী ওসমানী মিলনায়তনে প্রতিষ্ঠানটির তিনটির প্রধানের হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ফরদিন অ্যাক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইয়ুম ও স্টার প্যাকেজিংয়ের দেলোয়ার হোসেন মাসুক ট্রফি গ্রহণ করেন। এ নিয়ে প্রেমিটেক গ্রুপ রপ্তানি ক্ষেত্রে অবদানের জন্য 9 বার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাতে উজ্জীবিত ইংল্যান্ডের মুখোমুখি হবে অপরাজিত স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী খেলাটি শুরু রাত 1টায়। রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপ সেরা হবার প্রত্যয় লারোজাদের, আর হতাশার ইতিহাস ঝেড়ে প্রথমবার শিরোপা জয়ের আকাঙ্ক্ষা থ্রি লায়ন্সদের। কোপা আমেরিকার ফাইনালে সোমবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু ভোর 6টায়। উরুগুয়েকে টপকে রেকর্ড 16তম শিরোপা জয়ের প্রত্যাশার প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ডি মারিয়াকে বিদায় উপহার দিতে সতীর্থদের একটা করেছেন দলপতি লিওনেল মেসি, আর ভুল শুধরে শিষ্যদের কৌশল বাস্তবায়নে মনোযোগী হতে বলেছেন আলবিসেলেস্তার কোচ লিওনেল স্কালোনি। এদিকে 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপার দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কলম্বিয়া। হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আর লুইস ডিয়াস দানিয়েল মুনোসদের গতি দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার পরিকল্পনা নেস্তার লরেন্সের দলের। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।